আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত, পোস্টাল ব্যালটে নেওয়া হবে প্রবাসীদের ভোট। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের তারিখ নির্ধারণ করবে ইসি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে শফিকুল আলম। জুলাই অভ্যুত্থান কারো একক অর্জন নয়, মুক্তিকামী সকল জনগণের, মন্তব্য তারেক রহমানের। সংস্কার ও বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে, মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। অন্তর্বর্তী সরকারের সময় জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াতে ইসলামী। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সভা শেষে তিনি জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও চূড়ান্ত করেছে ইসি। প্রথমবারের মতো প্রবাসী ও দেশে বসেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। শরফুল আলমের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দিনব্যাপী বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও চূড়ান্ত করা হয়। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। রোজা যদি হয় 18 তারিখ, ডেফিনেটলি তার আগে 2-4 দিন সময় দিবেন ফর দ্য নিউ গভর্নমেন্ট টু টেক ওভার, শপথ গ্রহণ ইত্যাদি। তার আগে নির্বাচন হবে। সে নির্বাচনের যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে 60 দিন আগে এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। আচরণবিধি আজকে ফাইনাল করে দেওয়া হয়েছে। আবারও বলি, আমাদেরকে তো একটু হোল্ড করে রাখতে হবে আপনার আরপিওটা পাবলিশ না হওয়া পর্যন্ত। তো প্রার্থী এবং দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার উপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে এটা দেওয়ার পরে, সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাও আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন উল্লেখ করে তিনি জানান, উন্নত দেশের মতো পোস্টাল ব্যালটে প্রবাসীদের পাশাপাশি দেশে বসেও ভোট দেওয়ার সুযোগ থাকছে। তবে এজন্য আগে থেকেই করতে হবে নিবন্ধন। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে ইন কান্ট্রি ভোটিং যেটা আছে পোস্টাল ব্যালট। আপনারা জানেন এখানেও 3 ধরনের ভোটার আছেন যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, যেমন সরকারি কর্মচারী, তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ জেলখানায় বা অপরাপর জায়গায়। তাদের জন্য আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু করব এবং একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে ভোট দেওয়ার জন্য। আমরা আশা করছি এই পদ্ধতি অবলম্বন করার ফলে দেশের ভিতরে এবং বাইরে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট আমরা এবার আনতে পারবো। এছাড়াও নির্বাচন কমিশনার আরও জানান, ভোটের দিন ভিডিও করার জন্য ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানায় কমিশন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এখন মূল ফোকাস আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিক দল অংশ নিতে পারবে কিনা তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠকে বসেন তিনি। গুরুত্ব পায় জাতীয় সংসদ নির্বাচন। 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ভোটের নজির গড়তে চায় অন্তর্বর্তী সরকার।
এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে, আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু। এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো, তবে কোনো বিশেষ দলকে সুবিধা দেবে না সরকার। সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখের বেশি সদস্যকে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা, আরও 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আমরা মনে করি এই বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। আমরা সবাই আনন্দের সাথে ভোট দিব এবং ওই সময় আমরা মনে করি কারো কোনো কমপ্লেন থাকবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ শরিক দলগুলো অংশ নিতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রেস সচিব জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না এটা ওদের বিষয়, যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। প্রেস সচিব জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে অবশ্যই দেশে আসতে হবে, তবে তার ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন, তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। জুলাই শহীদ পরিবারকে দেওয়া রাষ্ট্রীয় ক্ষতিপূরণের অর্থ পরিবারের সদস্যদের কে কত অংশ পাবেন সরকার তা নির্ধারণ করে দেবে বলে জানান তিনি। শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন, তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। নীতির কোনো নাই। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলে একথা বলেন তারেক রহমান। লন্ডনে রয়্যাল রিজেন্সিতে মাহবুবুল আলী খান স্মৃতি সংসদে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জন্য কাজ করতে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতারা ও স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানের নিজ বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এর মাধ্যমে নির্বাচন নিয়ে জাতির অপেক্ষার অবসান হবে। সংস্কার ও বিচারের অগ্রগতিতে বিএনপি সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন, জাতিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসকে সহযোগিতা করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে বুধবার নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সরকার। জাতিকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ। এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে। তো সুতরাং আমরাও সন্তুষ্ট, মানে প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। গত এক বছরে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যে অন্তর্বর্তী সরকার যে পর্যায়ে এসেছে এর বেশি তাদের পক্ষে সম্ভব ছিল না। ঐকমত্যের ভিত্তিতে তৈরি জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। জাতীয় ঐক্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি ঐকমতের ভিত্তিতে একটা গ্রেটার কনসেনসাস হয়েছে, যেগুলো এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব অধিকাংশই সংবিধানের সংস্কারগুলো বাদে, সেটা এই সরকার পূরণ করে যেতে পারে। এখানেই আমাদের ঐকমত্য। তা আমরা মনে করি এই প্রতিশ্রুতি অঙ্গীকারনামা, এই সনদ, জাতীয় জুলাই সনদ সবাই স্বাক্ষর করলে সেটাই হবে ন্যাশনের কাছে একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজানের আগে নির্বাচন দিয়ে জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি কথা বলেন। মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। মাসুমা বেগমের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি তার ছেলের পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন গোলাম পরোয়ার। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে অভিহিত করলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। এছাড়া বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র শিক্ষক জনতার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তারপর নির্বাচনের দিকে যেতে হবে। আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান, তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, গত 5 তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। নির্বাচন করবেন, সরকার আসবে 2 বছর পরে, তারপরে এইসব কিছু মেরামত করবেন, এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না। আমরা একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আসুক, জনগণ এটা হতে দেবে না। জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট একটি দলের চিন্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে কোন একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। বিদ্যমান অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন ফ্যাসিবাদদের জন্ম হতে পারে বলেও আশঙ্কা করেন জামায়াত নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ছাড়া অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টাকে কেউ আর বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ওসমান বিন হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টাদের অনেকেই ভবিষ্যতের আশায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, রাজনৈতিক দলের পক্ষে ইনকিলাব মঞ্চ, কিন্তু রাজনৈতিক শক্তির নামে নিপীড়নের পক্ষে নয়। এ সময় এনসিপির রাজনৈতিক সক্ষমতা, জুলাই ঘোষণাপত্র ও 2 মাসের আলোচনায় 19 মৌলিক সংস্কারের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
প্রধান উপদেষ্টা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধইরে রাখছে, কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত করে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। এবার আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরে 25টি রাজনৈতিক ও ইতিহাস ভিত্তিক বই নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। মূলত বইগুলোর মধ্যে কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস, ভারত পাকিস্তান সম্পর্ক, মানবাধিকার লঙ্ঘন ও কাশ্মীরি জনগণের দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। তবে কেন্দ্রীয় সরকার বলছে এসব বই ভুয়া তথ্য ও বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়ায়। নিষিদ্ধ এসব বইয়ের লেখকদের মধ্যে রয়েছেন বুকার পুরস্কারপ্রাপ্ত অরুন্ধতী রায়, সংবিধান বিশেষজ্ঞ এজি নুরানি, ইতিহাসবিদ সুমন্ত্র বোস, ক্রিস্টোফার স্লেডেন ও ভিক্টোরিয়া স্কোফিল্ডের মতো বিশ্ববিখ্যাত লেখক। নতুন ফৌজদারি আইনের আওতায় এসব বই বিক্রি, সংরক্ষণ বা পড়লে 3 বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অঞ্চলটিতে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ অনেক বেড়ে গেছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে আরও একটি সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিং এ রেকর্ড 24 ধাপে এগিয়েছে তারা। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিং এ 104 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তবে সব দলের মধ্যে র্যাঙ্কিং এ বাংলাদেশের সবচেয়ে বড় লাভ দিয়েছে। পরাগ আরমানের রিপোর্ট। ফিফা র্যাঙ্কিং এগিয়ে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য প্রত্যাশিতই ছিল। গত জুন জুলাইয়ে তারা এশিয়ান কাপ বাছাই পর্বে তুর্কমেনিস্তান, বাহরাইন এবং মিয়ানমারের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে। হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে তার প্রভাবও পড়েছে। রেকর্ড 24 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 104 নম্বরে। সব দলের মধ্যে বাংলাদেশই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছে। লাল সবুজের জার্সিধারীদের নামের পাশে 80.51 পয়েন্ট যোগ হয়ে বেড়ে দাঁড়িয়েছে 1179.87 পয়েন্ট। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ 11 ধাপ এগিয়েছিল, এবার ভেঙে গেল সেই রেকর্ড। গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিং এ 128 নম্বরে ছিল বাংলাদেশ। 126 দিন পর আগামী 11 ডিসেম্বর পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। এদিকে গত 10 জুলাই ছেলেদের হালনাগাদ র্যাঙ্কিং এ 1 ধাপ পিছিয়ে 184 নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে নারী ফুটবলের নবজাগরণে নতুন আশায় বুক বাঁধছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত। পোস্টাল ব্যালটে নেওয়া হবে প্রবাসীদের ভোট। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটের তারিখ নির্ধারণ করবে ইসি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে শফিকুল আলম। জুলাই অভ্যুত্থান কারো একক অর্জন নয়, মুক্তিকামী সকল জনগণের মন্তব্য তারেক রহমানের। সংস্কার ও বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে, মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াতে ইসলামী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।